আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, ভারতে বসে তার ষড়যন্ত্রমূলক কর্মতৎপরতা বন্ধ, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রতিবেশী দেশের দুই শীর্ষ নেতা দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেন। ব্যাংককের সাংগ্রিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। জরুরি সংস্কারগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এই কথা জানিয়ে তিনি আরও বলেন, সংস্কার না হলে অবাধ সুষ্ঠু নির্বাচনের যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল তা অধরাই থেকে যাবে। বিমস্টেকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। বাংলাদেশ একটি ৩-০ বিশ্ব গড়ে তোলার পথে অগ্রসর হতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচন আয়োজন করাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল। তবে দুঃখজনকভাবে গত ১৫ বছরে জনগণ, বিশেষ করে যুব সমাজ, ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সুদূরপ্রসারী সংস্কারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে আগামী ২ বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে সহ থাইল্যান্ডের বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশে যোগ দেন ডক্টর ইউনূস। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। নতুন শুল্ক নীতি ঘোষণার পর অন্তত $২.৫ ট্রিলিয়ন দরপতন হয়েছে শেয়ার বাজারগুলোতে। শুল্ক বৃদ্ধির প্রভাব পড়েছে তেল ও স্বর্ণের বাজারেও। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে, ফলে তেলের চাহিদায় ভাটা পড়বে বলে আশঙ্কায় বুধবার থেকে অপরিশোধিত জ্বালানির দাম কমেছে বিশ্ববাজারে। অন্যদিকে শুল্ক বৃদ্ধির ঘোষণার আগ দিয়ে স্বর্ণের দাম অনেক বেড়ে গেলেও এখন কিছুটা স্বাভাবিক হয়েছে স্বর্ণের বাজার। বৃহস্পতিবার বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ২%। বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ৩৭% শুল্ক আরোপ করায় রপ্তানি পণ্যের বড় বাজারটিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। এই পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক পর্যালোচনা করতে রোববার অর্থ উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক বসতে যাচ্ছে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্র, সন্ত্রাসী দল। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে রাজনীতিতে আর দেখতে চায় না বলে সিদ্ধান্ত দিয়েছে দেশের জনগণ, এমনটা মনে করছে বিএনপি। গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি
করার দাবি জানিয়েছে তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। আওয়ামী লীগ ক্ষমতা পেলেই গণতন্ত্র হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে। জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে দলটি বারবার অবস্থান নিয়েছে বলে মনে করেন বিএনপি নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী কায়দায় গণহত্যা চালিয়েছে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মনে করেন, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের বিকল্প নেই। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনতে হবে এবং সেই জন্য সংবিধানের আর্টিকেল 47 অনুসারে আইন প্রণয়ন করতে হবে অথবা আইন সংশোধন করতে হবে। বিচারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। যারা আওয়ামী লীগের পদে থেকে বা আওয়ামী লীগের নাম ব্যবহার করে বা আওয়ামী লীগার হিসাবে যারা অন্যায় অবিচার অত্যাচার করছে দেশের মানুষের উপর, তাদের বিচার করা হোক, কিন্তু এখন পর্যন্ত সে বিচার তো আমরা দেখিনি। আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ নেই বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, তাহলে ঠিক আছে। একটি মাফিয়াতন্ত্রের ধারক বাহক, তাহলে ঠিক আছে। এবং আওয়ামী লীগের রাজনীতি যদি সন্ত্রাসবাদী রাজনীতি বলি তাহলেও ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলের কোনো চরিত্র তাদের মধ্যে নাই। অনেক রক্ত দিতে হয়েছে, রক্তপাতের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি, ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সেই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ফ্যাসিবাদের রাজনীতিকে, মাফিয়াতন্ত্রের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। আর আব্দুল আওয়াল মিন্টু জানান, বিএনপি ও সরকার চায় না কোনো দল নিষিদ্ধ হোক, তবে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত ও জনগণ। যে হয় সদিচ্ছার অভাব, নয় এফিসিয়েন্সির অভাব আছে। নাগরিক হিসেবে বলতে পারি যে এটা তাড়াতাড়ি প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। গণচেতনার বাইরে গিয়ে কোনো রাজনীতি চলে না বলেও মনে করেন বিএনপির এই দুই নেতা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন রাজধানীবাসী। পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত সব বয়সী মানুষ। তবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকীকরণ ও টিকিট ব্যবস্থা ডিজিটালাইজড করার দাবি দর্শনার্থীদের। আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। ইট পাথরের নগরীতে রাজধানীবাসীর দিন কাটে অসহনীয় যানজট আর চার দেয়ালের মাঝে। ঈদের লম্বা ছুটিতে তাই হাত ছেড়েছেন অনেকেই। পরিবার পরিজনের সাথে সময় কাটানোর পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সামরিক জাদুঘর ও নব থিয়েটারে ভিড় জমিয়েছেন অনেকেই। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে খুশি শিশুরা। অভিযোগ ছিল টিকিটের লম্বা লাইনের। প্রায় 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কবে নাগাদ আমরা টিকিট পাবো জানি না। ঘোরার জায়গা খুবই কম, আইদার রেস্টুরেন্ট অথবা মলস অথবা এই মিউজিয়াম। অনেক ভালো লাগলো, জীবনের প্রথম দেখলাম যেগুলি মুক্তিযুদ্ধ করছে, তারপর আর্মিদের ড্রেস আর অনেক কিছু দেখছি। নব থিয়েটারে আমরা অনেক কিছুই দেখা হয়েছে, নিচে অনেক ভাস্কর্য দেখা হয়েছে আর নিচে অনেক পোস্টারে অনেক কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে। খুবই ভালো লাগছে কারণ রাস্তা পুরাই ফাঁকা, রাস্তায় কোনো জ্যামজট নেই, তো এখন ঢাকা শহরে চলাফেরা করে খুবই আরামদায়ক। শিশুদের পদচারণায় মুখর ছিল শ্যামলীর শিশু মেলাও। দুরন্ত শৈশবে ফিরে গেছেন বড়রাও। ঈদে অনেক জায়গায় ঘোরা হয়েছে, বাট এইখানে বাচ্চার জন্য আসা হয়েছে। বোর্ডিং এ থাকতেছে, ঘরে থাকতে থাকতে, তার জন্য আসছি একটু সময় কাটানোর জন্য। আরো অনেক কিছুতে উঠলো, ওর কাছে অনেক ভালো লাগলো। ট্রেনে উঠলাম, দোলনাতে উঠছি, আর এটা এখন এখানে উঠবো। আমার কাছে ট্রেনে বেশি ভালো লাগছে। কিছুদিন আগে এটা 100 টাকা করে ফেলেছে, অনেক বেশি মনে হয়। সবার জন্য আসলে এটা পসিবল হয়ে ওঠে না। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ঈদ উদযাপন করতে পেরে খুশি সবাই। মাহিন আরাফাত, আরটিভি, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। বিগত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে যাত্রীচাপ বেড়েছে, একই অবস্থা সড়ক পথেও। কাল যাত্রীচাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ঈদের পঞ্চম দিনেও ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককেই। দীপ্ত চন্দ্রপাল জানাচ্ছেন বিস্তারিত। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির পর এবার কাজে ফেরার পালা, তাই তো কর্মব্যস্ত নগরীতে ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনের ভিড় ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত ভিড়ের সংখ্যায় ছুটি একদিন হাতে রেখেই ফিরছে বেশিরভাগ যাত্রী। তবে পর্যাপ্ত ছুটি থাকায় এবার ঈদ যাত্রা নিয়ে স্বস্তি ছিল সবার চোখে মুখে। আসার সময় কোনো ওরকম হয়রানিমূলক কিছু হয় নাই। তো কালকে থেকে যানজট বাড়তে পারে, তাই আর কি বাচ্চা পোলাপান নিয়ে আসবো, এই জন্য।
অনেক এনজয় করছি। ঈদের পঞ্চম দিনে এসেও রাজধানী ছাড়া মানুষের সংখ্যা কম ছিল না, তবে এদিন বিলম্বে ট্রেন ছাড়ার অভিযোগ বেশিরভাগ যাত্রীর। ট্রেন 9:10 ছাড়ার কথা, রংপুর এক্সপ্রেস 9:55 ছাড়বে, তাও ঠিক নাই। আমরা যাচ্ছি ময়মনসিংহ, এসেছিলাম ঈদ করতে ঢাকায় ভাইয়ের বাসায়, এখন নিজের বাড়িতে যাচ্ছি। বৃহস্পতিবার রাত থেকে সার্ভার জটিলতায় অনলাইন টিকিট বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তির কথা স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। কিছু ট্রেন লেট আছে, যেমন রংপুর এক্সপ্রেস ট্রেনটা আমাদের 1 ঘন্টা বিলম্বে গেছে, আর বুড়িমারা এক্সপ্রেস এই ট্রেনটা 2 ঘন্টার বিলম্ব হচ্ছে, আর অন্যান্য ট্রেনগুলো সবগুলো মোটামুটি সঠিক সময়ে গেছে। বাসে লঞ্চেও অনেক যাত্রী নগরীতে ফিরেছে, সবখানেই ছিল স্বস্তি। রবিবার অফিস তো একদিনের লং জার্নি, যেহেতু আমি তো ময়মনসিংহ, এই জন্য আমি আগেই চলে আসছি। ঈদ যাত্রায় কোনো ভোগান্তি নাই। ঈদে আমি আমার দাদি বাড়ি গেছিলাম আর নানি বাড়ি গেছিলাম, সবকিছু মিলে ভালো ছিল। রাস্তাঘাটের অবস্থা খুব ভালো ছিল এবং খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি। টানা 9 দিনের ছুটি শেষে রোববার থেকে অফিস আদালত খুলবে। এ কারণে শনিবার রাজধানীমুখী মানুষের চাপ বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। এদিকে ভোলার ইলিশার লঞ্চ ঘাট দিয়ে ঢাকা ও চট্টগ্রামের লাখো মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। ঘাটে উপচে পড়া ভিড়, নিষিদ্ধ ট্রলারেও যাত্রী বহন করা হচ্ছে। সকাল থেকে যাত্রীদের ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে। এদিকে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ইলিশা ঘাট থেকে নিষিদ্ধ ট্রলার ও ছোট লঞ্চে ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করছে একটি পক্ষ। ঈদের পরেও বাজারে পণ্যের দামের লাগামে স্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে। রমজান মাস থেকে বাজারে ঊর্ধ্বমুখী দামের প্রবণতা থেকে বেরিয়ে আসার রেশ এখনও প্রায় সব সবজির দোকানে। বেশিরভাগ সবজি 30 থেকে 60 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। ঈদের সময় সড়কে চাঁদাবাজির অভিযোগে পণ্যের দাম বাড়ার প্রবণতা ছিল, তাও এবার কঠোর মনিটরিং এর সামনে টিকতে পারেনি। ফলে ঈদ পরবর্তী বাজার পরিস্থিতি অনেকটা ইতিবাচক বৃত্তেই রয়ে গেছে। মাত্র 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাজারে মুরগির দাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা কমলেও আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। অপরিবর্তিত রয়েছে মাছের দামও। বিক্রেতারা বলছেন, ঈদের লম্বা ছুটির ফলে বাজারে ক্রেতার উপস্থিতি কম। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাব মোকাবেলায় সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, সরকার তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে পারলে বাংলাদেশ উপকৃত হবে। আরও থাকছে শাকিবুর রহমানের রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাব বিশ্লেষণে টালমাটাল বিশ্ব। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বেড়েছে 3.7%, আগে ছিল 1.5%। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। নতুন শুল্ক নীতিতে রপ্তানির আদেশ কমবে বলে শঙ্কা বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের। ওভারঅল সেলস কমবে, আমি কথাটা আবারও রিপিট করছি, এটা আমাদের ধারণা এবং সেটাই হওয়ার কথা প্রোডাক্ট কস্টলি হয়ে গেলে। বাংলাদেশ কিন্তু লো অ্যান্ড মিড ক্যাটাগরি প্রোডাক্টগুলো বেশি করে। এই প্রোডাক্টগুলো কিন্তু ট্যারিফের যে এফেক্ট, সেটা হাই ভ্যালু বা দামি প্রোডাক্টগুলোতে এফেক্টের মতো কিন্তু হবে না। পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকারকে কৌশলী হওয়ার আহ্বান বিকিএমই এর। তো আমার মনে হয় এটা খুব দ্রুত আমাদেরকে এগুলি নিয়ে বসে অ্যানালাইসিস করা দরকার, কি করলে মানে আমরা কাউন্টার মেজার নিতে পারি, এই জায়গাটাকে আমাদেরকে বের করতে হবে এবং কিভাবে নেগোশিয়েট করে আমরা আমাদের জায়গাটাকে, ফায়দাটাকে আদায় করে আনতে পারি, এইগুলি নির্ধারণ করে যেতে হবে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের মূল প্রতিযোগিতা চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতের সঙ্গে। চীনে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়েছে 3-4%, ভিয়েতনামে 4-6%, ইন্দোনেশিয়ায় 3-2 ও ভারতে 2-6%। এফেক্ট তো আমার একা হয়নি, এফেক্ট সবারই হয়েছে। সো এটা তো খুব বেশি নার্ভাস না হয়ে রাতারাতি আমরা যেন প্রাইস আন্ডারকাট না করে ফেলি, এ ধরনের কিছু না যাই। বিকজ আমাদের মনে হচ্ছে যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে। এখন আমরা যদি নিজেদেরকে কম্পিটিটিভ করে ধরে রাখতে পারি, আমাদের যেই ব্যাকগ্রাউন্ড বা যেই ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা অন্য কেউ এত সহজে কিন্তু দিতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু বেনিফিট পাওয়ারও সুযোগ আছে। ইনিশিয়ালি কিছু অর্ডার কিন্তু কমে যাবে, কারণ ইউএস কাস্টমাররাও কিন্তু এখন
কি হয় দেখি কোন দিকে যায়, এটা নিয়ে কিন্তু অপেক্ষা করবে। ফলে একটা এই হঠাৎ করে কিন্তু একটা অর্ডার ফ্লো যেটা হচ্ছিল এটা কিন্তু থেমে যাবে। এ পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক পর্যালোচনা করতে রোববার অর্থ উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সরকার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দলগত বিবেচনায় নয়, শিল্প চর্চায় নিয়োজিত সবাইকে নিয়ে আয়োজন করা হবে সবার আগে বাংলাদেশ কনসার্ট। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট স্থল পরিদর্শন শেষে কথা বলেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আগামী 11 এপ্রিল ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বগুড়ায় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা দিবসের কনসার্ট আয়োজন করা হচ্ছে। ভারত কিংবা পাকিস্তান নয়, বাংলাদেশের শিল্পীদের মূল্যায়ন এবং দেশীয় শিল্প সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। কনসার্টের নিরাপত্তায় পুরো এলাকা গোপন ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বহাল রাখার কথা জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং। এর ফলে চীনের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা 2028 সাল পর্যন্ত বহাল থাকবে। 2026 সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন হবে। গ্র্যাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র 3 বছর শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে। কানাডাও একই সুবিধা দেওয়ার অঙ্গীকার করলেও দেশটি এখনও তাদের আইন কানুনে কোনো পরিবর্তন আনেনি। জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বাংলাদেশ একই সুবিধা চাইলেও তারা এখনও কোনো প্রতিশ্রুতি দেয়নি। 2022 সালে চীন তার বাজারে বাংলাদেশকে 99% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ বিতর্কের পর ভারতের রাজ্যসভাতেও পাশ হয়ে গেল আলোচিত ওয়াকফ বিল। 12 ঘন্টার বেশি সময় ধরে চলা বিতর্কের পর বৃহস্পতিবার মধ্যরাতে ভোট হয় রাজ্যসভায়। এ সময় বিলের পক্ষে ভোট পড়ে 128টি আর বিপক্ষে পড়ে 95 ভোট। এর আগে বুধবার রাতে দেশটির লোকসভায় পাশ হয় বিলটি। এখন রাষ্ট্রপতি সই করলেই বিলটি আইনে পরিণত হবে। তবে বিরোধী দলগুলোর দাবি করছে সংশোধিত বিলটি ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেক কমিয়ে দিচ্ছে। ভারতে মুসলমানদের দান করা জমি তত্ত্বাবধান করে ওয়াকফ বোর্ড। তবে নতুন সংশোধনী অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই সিদ্ধান্ত ওয়াকফ বোর্ডের বদলে এখন থেকে জেলা প্রশাসক নেবেন। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।